হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 24 মানে 24 শুরু করব। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আরেকটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু। আর যদি সাবস্ক্রাইব করলে পরের ভিডিও পেতে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 24, পেজ হচ্ছে 208। আমরা 1 থেকে শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পরপর দুবার 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? হচ্ছে পরপর দুবার, প্রথমে তুমি দিচ্ছ 20% ছাড়, তারপর দিচ্ছ হচ্ছে 10% ছাড়, হচ্ছে সমতুল্য ছাড় কত? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা ধরে নিচ্ছি। ধরি দ্রব্যটির মূল্য ইকুয়াল টু 100 টাকা। আচ্ছা, এবার তুমি যদি 20% ছাড় দাও, তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। 20% ছাড় লিখব, 20% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 এত টাকা সমান সমান 80 টাকা। 80 টাকা কমপ্লিট। এবার এই যে 80 টাকা, এর উপর আবার 10% ছাড়, 80 টাকায় 10% ছাড়, তাহলে পূর্ব বিক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমানে বিক্রয় মূল্য 90 টাকা। 10% ছাড়, পূর্ব বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বর্তমানে বিক্রয় মূল্য 90 টাকা। লিখব 10% ছাড়, অর্থাৎ পূর্ব বিক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমান বিক্রয় মূল্য ইকুয়াল টু 90 টাকা। তাহলে পূর্ব বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বর্তমানে বিক্রয় মূল্য 90 টাকা। 20% ছাড়, আর পূর্ব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বর্তমানে বিক্রয় মূল্য 90-এর নিচে 100 টাকা, আর পূর্ব বিক্রয় মূল্য দেওয়া আছে 80 টাকা। 80 টাকা হলে তাহলে বর্তমানে বিক্রয় মূল্য কত? 80 টাকা। বর্তমানে বিক্রয় মূল্য 90 গুণন 100, আর তার নিচে হচ্ছে 100। 90 গুণন 80 বাই 100। তাহলে আমরা কিন্তু এই দুটো শূন্য কেটে দিচ্ছি, তার মানে হচ্ছে 72 টাকা। এবার তুমি যদি দ্রব্যটা কিনতে যাও তাহলে তোমার কাছে দাম নিবে 72 টাকা। প্রথমে দাম ছিল 100 টাকা, 20% ছাড় দিলে দাম হলো 80 টাকা। তারপর যদি 10% ছাড় দেয়, 80 টাকার উপর 10% ছাড় মানে বিক্রি হবে 72 টাকা। লেখা ছিল 100, তাহলে সমতুল্য ছাড় কত? 100 বিয়োগ 72। লিখব সমতুল্য ছাড় ইকুয়াল টু 100 বিয়োগ 72 এত টাকা সমান সমান 28 টাকা। 28 টাকা সমান সমান 28%। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 28 টাকা, মানে 28%। এবার আমরা অপশান দেখব। অপশান এ আছে 15%, অপশান বি আছে 30%, অপশান সি আছে 28% মানে 28%, অপশান ডি আছে 25%। তাহলে অপশান সি অ্যান্সার হবে সি, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দ্রব্যটার মূল্য ধরে নিছি 100 টাকা। এবার যখন 20% ছাড় দিচ্ছে, সে বিক্রি করছে 80 টাকায়। এই 80 টাকার পর আবার 10% ছাড়, 10% ছাড়, মানে পূর্ব বিক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমানে বিক্রয় 90 টাকা। 1 হলে কত আর 80 হলে কত? 80-র উপর 10%, তাহলে 80 হলে কত? 72 টাকা বিক্রি হচ্ছে। প্রথমে দাম লেখা ছিল 100, বিক্রি হচ্ছে 72, তাহলে সমতুল্য ছাড় কত? 100 বিয়োগ 72 ইকুয়াল টু 28 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-2 নম্বর দেখো প্রশ্ন আছে যে ABCD সামান্তরিকের কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। কোণ বি 60 ডিগ্রি হলে কোণ এ এর মান কত? কোণ এ এর মান আমাকে বের করতে হবে। এখানে চিত্র দেওয়া আছে ABCD সামান্তরিকের। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর একটা আছে যে সামান্তরিকের একই পাশের দুটি অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি। সামান্তরিকের একই পাশের দুটি অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা লিখছি কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর কোণ এ কত, এটা কত বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি লক্ষ্য করো এডি সমান্তরাল বিসি এবং এবি উহাদের ভেদক। আমরা একটা লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি এবং এবি উহাদের ভেদক, এবি উহাদের ভেদক। কমপ্লিট। তাহলে আমরা জানি দুটো বাহুর সমান্তর একটা ভেদক থাকলে তার একই পাশের অন্তকোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে অন্তকোণ দুটির সমষ্টি হবে, অতএব অন্তকোণ দুটির সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বি প্লাস কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। আমরা জানি যে দুটো বাহু যে সমান্তরাল থাকে আর একটা যে ভেদক থাকে, তাহলে অন্তকোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। মনে করো এরম দুটো বাহু সমান্তরাল আছে, একটা ভেদক আছে, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো কোণ বি দেওয়া আছে, কোণ বি দেওয়া আছে 60 ডিগ্রি প্লাস কোণ এ, আর এখানে 180 ডিগ্রি। অতএব কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ এর মান হচ্ছে 120 ডিগ্রি। অতএব কোণ এ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে মনে রেখে দিবে যে দুটো বাহু সমান্তরাল থাকলে তাদের একটা ভেদক থাকলে অন্তকোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা একটা ভেদক, অতএব অন্তকোণের সমষ্টি, অন্তকোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দেবে। ঠিক আছে, তাহলে এই অপশান এ হচ্ছে 100 ডিগ্রি, অপশান বি হচ্ছে 120 ডিগ্রি, অপশান সি হচ্ছে 60 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 30 ডিগ্রি। অপশান বি অ্যান্সার হবে অপশান বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-3 নম্বর দেখো প্রশ্ন আছে x, y ও 1,1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x² প্লাস y² একক হলে বলছে প্রদত্ত কোনটি সত্য। এখানে 4টা অপশন আছে, এর মধ্যে কোনটা সত্য হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, আর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি লিখছি দেখো, তাহলে এখানে দেওয়া আছে একটা x, y, এ একটা বিন্দু, আর একটা হচ্ছে 1,1, এই দুটো বিন্দু। দেখব
দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে এক্স মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এখানে এক্স ওয়ান হচ্ছে এক্স আর ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই, এক্স ওয়ান হচ্ছে এক্স আর এক্স টু হচ্ছে ওয়ান, ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই আর ওয়াই টু হচ্ছে ওয়ান। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে, পাশে হচ্ছে একক। এবার আমরা কিন্তু ফর্মুলায় ফেলাবো, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি লিখছি তাকে এরকম, এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এটাও তাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এখানে আরও একটা স্টেপ করছি রুটের মধ্যে, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু, এক আর এক যোগ করলে কিন্তু দুই, এক আর এক যোগ করলে হচ্ছে দুই, পাশে হচ্ছে একক। এবার কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে, কিন্তু দূরত্ব দেওয়া আছে, যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কের মধ্যে কিন্তু এই দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক, কিন্তু আমরা কিন্তু বের করলাম দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু, শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান, শর্তানুসারে। তাহলে এবার লিখবো, এখানে লিখবো যে শর্তানুসারে তাহলে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এটা হচ্ছে, আর অঙ্কে কিন্তু দেওয়া আছে দুটো বিন্দুর দূরত্ব এটা, শর্তানুসারে দুটো হচ্ছে সমান। এবার আমি কিন্তু রুট তুলে দেবো, রুটকে তুলতে হলে আমরা উভয় পক্ষে বর্গ করব, মনে রেখে দেবে যখন রুট তুলতে হবে তখন আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, দুই দিকেই। তাহলে আমরা লিখছি রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু তার হচ্ছে হোল স্কোয়ার, এখানেও রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ। এবার দুই দিক থেকে রুট উঠে যাবে, আমি এখানে লিখছি দুই দিক থেকে রুট উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু এই দিক হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কমপ্লিট। এবার আমি টুটাকে ওপার করে দেবো আর এই দুটোকে আমি এপার নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি বাম দিকে নিয়ে আসবো আর টুকে আমি ডান দিকে করে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস টু, টু প্লাস আছে ওপার গেলে মাইনাস, এটা প্লাস আছে এপারে আসলে হবে মাইনাস, ওয়াই স্কোয়ার প্লাস আছে এপারে আসলে হবে মাইনাস। এবার আমি প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে থাকলো মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু। এবার আমি সবগুলা মাইনাস তুলে দিলাম, সব মাইনাস তুলে দিলাম, তবে টু এক্স
প্লাস 2y ইকুয়াল টু 2। আমি উভয় পক্ষে থেকে সবগুলোর মাইনাস উঠিয়ে দিলাম, সবগুলোকে আমি মাইনাস দ্বারা গুণ করলাম, এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম প্লাস, এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম প্লাস, এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম প্লাস। ঠিক আছে, এবার আমি 2 কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এবার 2টাকে ওপর করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে 2-এর নিচে 2, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এবার আমি অপশান দেব, অপশান এ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, সি আছে এক্স ইকুয়াল টু ওয়াই, আর ডি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমার হচ্ছে অপশান বি, অ্যান্সার হবে বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও, আমরা কিন্তু দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করলাম, অঙ্কের মধ্যে কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আছে, তারপর শর্ত অনুসারে আমরা কিন্তু দুটো সমান করবো। সবসময় লক্ষ্য রাখবে যে অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই বের করব, তারপর শর্ত অনুসারে সমান করব। এটা করতে পারলেই কিন্তু অঙ্কটা কিন্তু খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটা সামান্তরিক, একটা আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে বলছে তাদের ক্ষেত্রফল এবং তাদের ক্ষেত্র হচ্ছে পি আর এবং টি হলে আমাকে বের করতে হবে এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক। আমি আবার বলছি, একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আবার যদি একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, আমি একটু করছি, দেখো প্রথমে মনে করো এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক, একটু বাঁকা দিচ্ছি, সামান্তরিক, একটা ত্রিভুজ একটা সামান্তরিক। দেখো যদি দুটো একই ভূমি এবং একই সমান্তরাল এ বি সি, এখানে হচ্ছে ডি আর এখানে হচ্ছে ই, একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা কিন্তু এখানে একটা যোগ করলাম, এই এখানে দিচ্ছি এফ। তাহলে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা কিন্তু এই সামান্তরিকের কিন্তু অর্ধেক। ঠিক আছে, আমরা একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে ইকুয়াল টু পি বর্গ একক, এবার চলে আসছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর বর্গ একক। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল টি বলতে টি বর্গ একক। তাহলে একটা যদি লক্ষ্য করো, একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ যদি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ও ডিই এর মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে টি ইকুয়াল টু হাফ পি, তাহলে এখানে টি ইকুয়াল টু হাফ পি মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সামান্তরিক ক্ষেত্রফলকে অর্ধেক করে তার সঙ্গে সমান হবে, অতএব পি ইকুয়াল টু বজ্রগুণন পি ইকুয়াল টু 2t।
পি ইকুয়াল টু কী হবে, 2t হবে, এখানে পি ইকুয়াল টু 2t। ঠিক আছে, এবার দেখো একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র, এটা মনে করো একটা আয়তক্ষেত্র আর এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি ডি, আর এখানে দিচ্ছে এখানে এ বি, এখানে দিচ্ছে হচ্ছে এখানে সি ডি, এখানে ই। তাহলে এখানে এই যে ত্রিভুজ এ বি ই, এই যে ত্রিভুজ এ বি ই, এখন দেখো ত্রিভুজ এ বি ই এবং আয়তক্ষেত্র এ বি সি ডি, এদের ভূমি কিন্তু একই, সে হচ্ছে এ বি, এবং একই সমান্তরাল যুগলে এ বি ও সি ডি এর মধ্যে অবস্থিত। তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে টি ইকুয়াল টু হাফ আর, ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব অতএব 2t ইকুয়াল টু আর, বা আর ইকুয়াল টু 2t। দেখো 2tর সঙ্গে পি সমান, আবার 2tর সঙ্গে আর সমান, অতএব পি ইকুয়াল টু আর। তাহলে এখানে কিন্তু আমরা পাবো পি ইকুয়াল টু আর, মানে 2t ইকুয়াল টু পি, আবার 2t ইকুয়াল টু আর। তাহলে এই দুটা কিন্তু সমান, পি আর আর কিন্তু সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t, মানে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে টি ইকুয়াল টু হাফ আর, অতএব আর ইকুয়াল টু 2t, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, আবার সামুদ্রিকের ক্ষেত্রফল মানে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটো কী হবে, শর্তে কী হবে, সমান হবে। পি হচ্ছে 2t সমান, আরও হচ্ছে 2t সমান, তাহলে পি ইকুয়াল টু আর। এইবার পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t। ঠিক আছে, তার মানে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমাকে দেখতে অপশান থেকে, অপশান এ হচ্ছে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t, বি হচ্ছে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু t/2, সি হচ্ছে টি ইকুয়াল টু পি ইকুয়াল টু 2r, আর ডি ইকুয়াল টু পি ইকুয়াল টু আর ইকুয়াল টু টি। তার মানে আমার কিন্তু এই অপশান ঠিক হবে, অপশান এ। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে এ, এটা আমার কী হবে, ঠিক হবে। তার মানে তোমরা কিন্তু মনে রেখে দিবে, একটা সামুদ্রিক, একটা আয়তক্ষেত্র, একটা ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আর সামুদ্রিক আর ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। আর একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে সামুদ্রিকের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হবে যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। তার মানে জিনিসটা বোঝাচ্ছে এরকম যে একটা সামন্তরিক, একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 2-1। দেখো প্রশ্ন কি আছে, বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। বলছে 20% ছাড় দিয়ে তুমি বিক্রি করছো, বলছে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। বলতে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত, ধার্য মূল্য কত, 20% ছাড়, তার মানে বিক্রয় মূল্য 80 টাকা করে, ধার্য মূল্য 100 টাকা। 20% ছাড়, লেখা আছে 100 টাকা, তুমি বিক্রি করছো 80 টাকা। ওই যে লেখা আছে ওটাই হচ্ছে ধার্য মূল্য। 20% ছাড় মানে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা।
1 হলে কত আর 48 টাকা হলে কত। প্রথমে লিখব 20% ছাড়, 20% ছাড় অর্থাৎ বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে, 80 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। ধার্য মূল্য মানে একটা দাম লেখা থাকে, যে কোনো জিনিসের একটা প্রিন্ট থাকে, তাকেই বলা হচ্ছে ধার্য মূল্য। তাহলে 20% ছাড় মানে সে বিক্রি করছে 80 টাকাতে, কিন্তু দাম লেখা আছে 100 টাকা। ঠিক আছে, এইবার অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? তাহলে 100 নিচে 80 টাকা, কিন্তু বিক্রি করছে 48 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 48 টাকা হয়, ধার্য মূল্য ইকুয়াল টু 100 গুণন 48, আর নিচে হচ্ছে 80, একটা শূন্য কাটলো, 8 দা কাটলে 6 48, তাহলে 60 টাকা। তাহলে ধার্য মূল্য হবে 60 টাকা। আমরা লিখব ধার্য মূল্য ইকুয়াল টু, ধার্য মূল্য ইকুয়াল টু 60 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমি আবার বলছি যে 20% ছাড়, 20% ছাড় মানে সে বিক্রি করছে 80 টাকা দিয়ে, কিন্তু দাম লেখা আছে 100 টাকা। তার মানে হচ্ছে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। 1 হলে কত? সে বিক্রি করছে 48 টাকা, তাহলে ধার্য মূল্য কত? সেটা হচ্ছে 60 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, যে 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3টি কোণ সমান, তার মানে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, তাকেই বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে উচ্চতা, মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা, তার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। আর সমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে উচ্চতার 3 ভাগের 2 ভাগ এবি একদিকে, আর একটা 1 ভাগ হচ্ছে অন্তবৃত্ত। পরিবৃত্ত হলে 2-এর 3 অংশ, আর অন্তবৃত্ত হলে 1-এর 3 অংশ। ঠিক আছে, আমরা ছবিটা আঁকে নিচ্ছি। একটা সমবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি, সমবাহু ত্রিভুজ। এর মধ্যমা এডি, নাম দিচ্ছি এডি মধ্যমা, মানে মধ্যবিন্দুতে, এখানে বিই আর সিএফ, এটা হচ্ছে বিই সিএফ, এখানে হচ্ছে জি ভরকেন্দ্র, এটা ভরকেন্দ্র, যেটা হচ্ছে জি। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা কিন্তু এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3√3। এই বাহু হচ্ছে, এই যে বাহু, এটা হচ্ছে 3√3 সেমি, বাহু হচ্ছে 3√3 সেমি। আমি কিন্তু প্রথমেই মধ্যমার দৈর্ঘ্য বের করব, মধ্যমা মানে এডি কত সেটা বের করব। সেটা ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে আমি কিন্তু এই মধ্যমা পেয়ে যাব। আর মধ্যমার 2-এর 3 অংশ, এটা 2-এর 3, এটা হচ্ছে 1-এর 3। আমি একটু লিখে নিচ্ছি আগে। প্রথমে লিখছি সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
ইকুয়াল টু 3√3 সেমি। এবার আমরা কিন্তু এডি লিখব, এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। আমি এটা কিন্তু ফর্মুলা লিখলাম, ফর্মুলা √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক, সমান সমান √3/2 ইন্টু 3√3, ঠিক আছে। তাহলে বাহু হচ্ছে 3√3, পাশে হচ্ছে সেমি। তাহলে √3 আর √3 গুণ করলে 9, মানে √9 মানে হচ্ছে 3, √3 আর √3 গুণ করলে √9, তার মানে হচ্ছে 3, √9 মানে হচ্ছে 3, আর তার সাথে 3 গুণন, তাহলে 9/2 সেমি, 9/2 সেমি, ঠিক আছে। এইবার আমরা কিন্তু এজি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা জানি যে মানে সমবাহু ত্রিভুজে যে কোনো মধ্যমা, ত্রিভুজের যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত। সে যে ত্রিভুজে হতে পারে, এর মধ্যমা হচ্ছে ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আমি একটু লিখে দিচ্ছি যে ত্রিভুজের যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তার মানে এজি ইকুয়াল টু, আমরা লিখব যে এজি ইকুয়াল টু 2/3 গুণন এডি। এজি মানে হচ্ছে এডির হচ্ছে 2/3 অংশ, আর জিডি হচ্ছে এডির হচ্ছে 1/3 অংশ। জিডি হচ্ছে এডির হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3, আর এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, মনে রাখা দিবে। তাহলে আমরা এজি বার করবো। এজি মানে হচ্ছে 2/3 গুণন এডি, সমান সমান 2/3 গুণন এডি মধ্যমান দৈর্ঘ্য হচ্ছে 9 এর নিচে 2 এত সেমি, আর এটাও তাই সেমি, 2 কাটলে হচ্ছে 3, সমান সমান 3 সেমি। তাহলে এই এজির মান হচ্ছে 3 সেমি, এজি হচ্ছে 3 সেমি, ঠিক আছে। এবার এজির উপর তুমি যে একটা বর্গক্ষেত্র আঁকা, এজি বাহুর উপর, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, মানে 3 স্কয়ার। লিখব এজি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 তার হচ্ছে হোল স্কয়ার। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এখানে বাহুর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে যে ত্রিভুজের যে কোনো মধ্যমা এর ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এর ভরকেন্দ্রকে, এই 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রকে কিন্তু 2:1, মানে 3 ভাগের 2 ভাগ এখানে আর 1 ভাগ এখানে, কিন্তু এটা কিন্তু বিশেষভাবে মনে রাখা দিবে। আর মধ্যমা ত্রিভুজের মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, পাশে একক,
মানে উচ্চতা, মধ্যমা মানে উচ্চতা। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দেবে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-এর 3 নম্বর দেখো প্রশ্ন কি আছে, দেখাও যে 7,9 3, -7 এবং -3,3 এই যে বিন্দু, তিনটা বিন্দু আছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটা বিন্দু কিন্তু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তার মানে হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের এটা কিন্তু বিপরীত উপপাদ্য থেকে পাই আমরা, ঠিক আছে। আমি করছি, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। এখানে নাম দিচ্ছি এ, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ হচ্ছে 7,9 আর বি হচ্ছে 3,-7 আর এটা হচ্ছে সি হচ্ছে -3,3। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে এ বি স্কয়ার বের করব, তারপর আমরা বিসি স্কয়ার বার করব, তারপর আমরা এসি স্কয়ার বের করব, ঠিক আছে। এখানে দেখব যে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে ত্রিভুজটি সমকোণী হবে। এটা তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা পাই, ঠিক আছে। প্রথমে আমরা বের করছি এ বি স্কয়ার, আমরা বের করছি। আচ্ছা একটু লেখে নেই, প্রথমে লিখছি ধরি এ ইকুয়াল টু 7,9, বি ইকুয়াল টু 3,-7 আর সি ইকুয়াল টু -3,3। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু প্রথমে এ বি স্কয়ার বের করছি, এ বি স্কয়ার আমরা কিন্তু রুট দেবো না যেহেতু স্কোয়ার করছি। আর যদি এ বি বের করতাম তাহলে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানেও আমরা x1 - x2 তার হোল স্কয়ার করবো, কিন্তু রুট দেবো না যেহেতু স্কোয়ার লিখছি, স্কোয়ার রুট দেবো না। তাহলে আমরা লিখছি হচ্ছে 7 - 3 তার হোল স্কয়ার প্লাস আবার হচ্ছে 9 + 7 তার হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। পাশে হচ্ছে একক, তাহলে 7 - 3 তার হোল স্কয়ার প্লাস 9 প্লাস যেহেতু মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে গেল, সমান 4 তার হোল স্কয়ার আর এটা হচ্ছে 16 তার হোল স্কয়ার। তাহলে এখানে 4 × 16 আর 16 গুণ করলে 256, 256, তাহলে হচ্ছে 256। তাহলে 6 × 12, 2 হাতে থাকলো 1, 7, 272 একক। তাহলে আমরা কিন্তু এ বি স্কয়ার পেয়ে গেলাম। এবার আমরা বের করবো বিসি স্কয়ার, এই দুটা। তাহলে হচ্ছে 3 + 3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -7 - 3 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে সমান 3 × 3 = 6 তার হোল স্কয়ার প্লাস 10 তার হোল স্কয়ার। -7 আর -3 মানে -10 তার হোল স্কয়ার, মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস, এত একক। তাহলে 36 প্লাস 100 যখন আমরা স্কয়ার করব মাইনাস কিন্তু উঠে যাবে, তাহলে 136 একক। তাহলে এখানে বিসি স্কয়ার হচ্ছে 136 একক। আমরা কিন্তু এসি স্কয়ার বের করব। এবার আমরা বের করছি এসি স্কয়ার মানে এই দুটা। তাহলে 7 + 3 তার হোল স্কয়ার প্লাস 9 - 3 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এই দুটো মিলা করছি।
সমান সমান 10 তার স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 36 ইকুয়াল টু 136 একক। তাহলে দেখো এখানে একটা যদি লক্ষ্য করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এখানে কিন্তু দেখো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, মানে বি সি স্কোয়ার আর এ সি স্কোয়ার এই দুটো যোগ করলে কিন্তু 272 হবে। 136 আর 136 যোগ করলে 272 কিন্তু। তার মানে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই, লিখছি যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই ত্রিভুজে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। ঠিক আছে, আমরা লিখলাম যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই যে ত্রিভুজের কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে এবং বৃহত্তম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে, আর বৃহত্তম বাহুটা হবে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে হবে যে অতএব বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব 7, 9, 3, -7, আর -3, 3 বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে এভাবে লিখবে। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই আমরা যে ত্রিভুজের কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। এখানে দেখো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই বাহুর বর্গ এই দুটো বাহু বর্গের সমষ্টি সমান, অতএব ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। চলে আসতেছি আর নেক্সট 4 নম্বর বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। একটা অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 36 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নিচ্ছি। আমি প্রথমে বৃত্ত আঁকাচ্ছি, তার অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। কমপ্লিট। এর আমার কি বের করতে হবে? ব্যাস বের করতে। ব্যাস আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি। ব্যাসার্ধ আমরা ধরে নেব হচ্ছে আর সেমি। প্রথমে লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। অতএব ব্যাস ইকুয়াল টু 2 আর সেমি।
আমাকে কিন্তু ব্যাস বার করতে হবে, মানে এখান থেকে এই দূরত্ব বের করতে হবে, ব্যাস। কমপ্লিট। এবার অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কি? পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি? অর্ধবৃত্তের পরিসীমা ফর্মুলা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। আমি একটু দেখাই দিচ্ছি, একটু ভালো করে বোঝো। অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা সমান সমান কি হবে? প্রথমে হচ্ছে অর্ধ পরিধি মানে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটাকে বলা হচ্ছে অর্ধ পরিধি, এটা এই পর্যন্ত, এটা হচ্ছে অর্ধ পরিধি। তাহলে অর্ধ পরিধি প্লাস ব্যাস, এই দুটো মিলে হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। আমি আবার বলছি, খুব ভালো করে বোঝো। অর্ধবৃত্তের পরিসীমা মানেই হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। অর্ধ পরিধির ফর্মুলা হচ্ছে 2πr কে 2 দিয়ে ভাগ, মানে πr প্লাস 2r, ব্যাস হচ্ছে 2r। অর্ধ পরিধি কি 2πr, তাকে অর্ধ পরিধি 2 দিয়ে ভাগ, তাহলে সমান সমান 2πr/2, এটা হচ্ছে অর্ধ পরিধি, আর প্লাস ব্যাস 2r, এটা হচ্ছে পাশে হচ্ছে একক, এটা হচ্ছে একক। এটা কিন্তু আমি ফর্মুলা বার করে দেখে দিচ্ছি। এবার কাটলে কি হবে? 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে πr প্লাস 2r, এত একক। কমপ্লিট। এবার এখান থেকে আমরা আর কমন নেব, আর কমন নিলে হচ্ছে পাই প্লাস 2, এত একক। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কিন্তু এটা, আর কমন নিয়ে পাই প্লাস 2, এটা হচ্ছে একদম টোটাল, এটা প্লাস এটা, এইটুক, এই অবধি হচ্ছে আর কমনটা পাই প্লাস 2। ঠিক আছে, এইবার আমরা এখানে মান বসাচ্ছি। আর এটা হচ্ছে 22/7 প্লাস 2, এখন কিন্তু একক লিখছি সেমি, একক হচ্ছে সেমি, আর সমান সমান আর কমন নিয়ে ব্র্যাকেটে লসাগু হচ্ছে 7, তাহলে 22 প্লাস 14, এত সেমি। এখানে করছি সমান সমান হচ্ছে আর কমন নিয়ে 22 আর 14 হচ্ছে 36, তাহলে 7, এত সেমি। তাহলে এই যে অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত মানে এই যে এই দিক দিয়ে যে এই অবধি অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে আর ইন্টু 36 7 সেমি। ঠিক আছে, কিন্তু অঙ্কে দেওয়া আছে অর্ধবৃত্তের পরিসীমা 36, অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 36, অঙ্কে দেওয়া আছে। শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান, আমরা লিখব শর্তানুসারে আর ইন্টু 36 7 ইকুয়াল টু 36, মানে আমার ধরা অনুযায়ী অর্ধবৃত্তের পরিসীমা এটা, কিন্তু অঙ্কে দেওয়া আছে অর্ধবৃত্তের পরিসীমা 36, শর্তানুসারে দুটো হচ্ছে সমান। তাহলে আর ইকুয়াল টু 36 ইন্টু 7, আর নিচে হচ্ছে 36, এই 7 যাবে উপরে আর 36 হচ্ছে নিচে, এই দুটা কেটে গেল, সমান সমান 7। তার মানে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। কিন্তু এবার ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস, যেটা অঙ্কে চেয়েছে। তাহলে আমরা লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি, অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 7 সমান সমান 14 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে মনে রাখা দিবে যে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে আর কমন নিয়ে ব্র্যাকেটে পাই প্লাস 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা।
অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে অর্ধপরিধি প্লাস ব্যাস। অর্ধপরিধি মানে পাই আর মানে 2 ভাগ আর প্লাস ব্যাস। ঠিক আছে, খুব ভালো কেমন রেখে দিবে। চলে আসতেছি নেক্সট অঙ্ক, 2-5 নম্বর। দেখো প্রশ্ন আছে যে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে। এর আগে আমি বলেছি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। কোনো শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আমি একটু লিখে নিচ্ছি যে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। তাহলে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। বলছে আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল কত? মোট পরিসংখ্যার যোগফল মানেই হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যার যোগফল। লিখব মোট পরিসংখ্যার যোগফলই হলো আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল। তাহলে মোট পরিসংখ্যার যোগফলই হলো আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল। আর কোন শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো প্রশ্ন আছে এক ব্যক্তি এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে, মানে 80 টাকা করে বিক্রি করলো, এতে তার 20% ক্ষতি হলো। 1 কেজির দাম 80 টাকা করে বিক্রি করলো, এতে 20% ক্ষতি হলো। এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলো, 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে তার 25% লাভ হলো। 2 ধরনের চা আছে, একটা 80 টাকা দরে বিক্রি করলো, প্রতি কেজি দামে 80 টাকা, তার 20% ক্ষতি হলো। আর একটা কিনছে 200 টাকা কিগ্রা দরে বিক্রি করলো, এতে তার 25% লাভ হলো। তিনি 2 ধরনের চা কি অনুপাতে মিশাইছে? বলছে 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা আমি ধরি প্রথম প্রকার চায়ের পরিমাণ হচ্ছে x কিগ্রা, আর দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ হচ্ছে y কিগ্রা। আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম প্রকার চায়ের পরিমাণ ইকুয়াল টু x কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ ইকুয়াল টু y কিগ্রা। আমি ধরে নিলাম সে প্রথম প্রকার চা মিশাইছে x কিগ্রা আর দ্বিতীয় প্রকার চা মিশাইছে y কিগ্রা, দুটোকে মিশাইছে। কিন্তু সে যখন কিনে তাকে বিক্রি করলো, সে 80 টাকা ধরে বিক্রি করে 20% ক্ষতি। 20% ক্ষতি
ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 20% ক্ষতি, বিক্রিকে 20% ক্ষতি, মানে সে যদি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করে তাহলে তার কিন্তু 20% ক্ষতি হবে, তাহলে তার 20% ক্ষতি। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রকারে কি করছে, সে 200 টাকা প্রতি কিগ্রা বিক্রি করছে, করে 25% লাভ, তাহলে সে কিনেছে কত দিয়ে? দ্বিতীয় প্রকার সে কিন্তু 200 টাকা কিগ্রা দরে বিক্রি করছে, করে 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভ, মানে কি বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 হলে কত আর 200 হলে কত, সে কত করে কিনছে সেটা আমাকে বের করতে হবে, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। 25% লাভে, অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সে কিনেছে কত দিয়া? নিচে 125, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, তাহলে সে কিনেছে 100 ইন্টু 200, নিচে 125, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 40, তার মানে 160 টাকা। সে কত করে কিগ্রা কিনছে? 160 টাকা। তাহলে প্রথম প্রকার চায়ের x কেজির ক্রয় মূল্য কত? লিখব প্রথম প্রকার চায়ের x কেজির ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন x, 100x টাকা। তাহলে প্রথম প্রকার চা কিন্তু সে x কেজি কিনেছে, আর প্রতি কেজির দাম ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে x কেজির ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা। আবার দ্বিতীয় প্রকার চায়ের y কেজির ক্রয় মূল্য ইকুয়াল টু 160 টাকা কেজি। দ্বিতীয় প্রকার হচ্ছে 160 টাকা কেজি, তাহলে 160 ইন্টু ওয়াই সমান 160y টাকা। তাহলে মিশ্রিত, এই দুটোকে একসাথে মিশাইছে, তাহলে মিশ্রিত চা x প্লাস ওয়াই কেজি মোট ক্রয় মূল্য, দুটোকে একসাথে মিশাইছে, x কেজি প্রথম প্রকার চা আর ওয়াই কেজি দ্বিতীয় প্রকার চা, দুটোকে একসাথে মিশালে মোট চা হলো কত? x প্লাস ওয়াই কেজি, তার মোট ক্রয় মূল্য কত? 100x প্লাস 160y। লিখবো মিশ্রিত চা, এখানে টান দিচ্ছে, দেখছি মিশ্রিত চা x প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 100x প্লাস 160y, এত টাকা। তাহলে সে যে x প্লাস ওয়াই কেজি চা কিনলো, দুটো কিনে মিশাইছে, তার মোট ক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস 160y। এই বছর মিশ্রিত চা সে বিক্রি করছে কত করে? সে বিক্রি করছে হচ্ছে 150 টাকা ধরে বিক্রি করছে, পুরো তার 25% লাভ। তাই 25% লাভ মানে এখানে আমরা ক্রয় মূল্য বের করব, লিখব 25% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, না আমরা ক্রয় মূল্য বের করবো, তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য, আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব, তাহলে আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করব।
অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 নিচে 125 টাকা। এবার বিক্রি কত 150 টাকা ধরে বিক্রি করছে, বিক্রয় মূল্য 150, বিক্রয় মূল্য এটা কিন্তু। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 150 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 গুণন 150 নিচে 125। এবার 25 দিয়ে কাটলে 5, আর 25 দিয়ে কাটলে 4, আর 5 দিয়ে কাটলে 30, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে এই যে মিশ্রিত চা সে কত করে কিনেছে 120 টাকা কেজি ক্রয় মূল্য কিন্তু। তাহলে সে এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য কত লিখব? মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 120 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই এত টাকা সমান সমান হচ্ছে 120x প্লাস 120y এত টাকা। তাহলে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য এটা। আবার এখানেও লেখা আছে যে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য এটা। তাহলে শর্তানুসারে এই দুটা কিন্তু সমান, শর্তানুসারে এটা কি হবে? সমান হবে। এটাও আছে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য, এটাও আছে মিশ্রিত এক্স প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য। দেখো একই কথা দুই জায়গায় লেখা আছে, এখানেও যা লেখা আছে এখানেও তাই আছে। শর্তানুসারে এই দুটো কি হবে? সমান। শর্তানুসারে এই দুটা সমান লিখব। শর্তানুসারে প্রথমে এটা লিখছি 120x প্লাস 120y ইকুয়াল টু 100x প্লাস 160y। এবার এক্সকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর ওয়াইকে আমরা ডান দিকে দেবো। এক্সকে বাম, এটাকে এই পানে নিয়ে আসবো। তাহলে 120x মাইনাস 100x আর 160y মাইনাস 120y। 120 থেকে 100 বাদ দিলে 20x আর এখানে হচ্ছে 40y। এবার আমরা করব x বাই ওয়াই, তাহলে 40-এর নিচে 20। অতএব এখানে করে অতএব x ইস টু ওয়াই ইকুয়াল টু 2:1। অতএব এক্স 2 দিয়ে কাটলাম 2 হলো 1, তাহলে x ইস টু ওয়াই ইকুয়াল টু 2:1। তাহলে আমরা লিখবো যে কি অনুপাতে মিশানো হয়েছে, লিখবো যে মিশানো হয়েছে ইকুয়াল টু মিশানো হয়েছে ইকুয়াল টু 2:1 অনুপাতে। কমপ্লিট, এটাই অ্যান্সার। তাহলে আমরা কিন্তু প্রথমেই দুটো চায়ের ক্রয় মূল্য বের করব। প্রথম চায়ের ক্রয় মূল্য 100 টাকা আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 160 টাকা। প্রথম প্রকার চা কিনেছে x কেজি, তাহলে x কেজির ক্রয় মূল্য 100x টাকা আর দ্বিতীয় প্রকার চা কিনেছে y কেজি ক্রয় মূল্য 160 টাকা। তাহলে মিশ্রিত এই দুটোকে মিশাইছে, তাহলে x প্লাস ওয়াই মিশ্রিত চা x প্লাস ওয়াই কেজির মোট ক্রয় মূল্য 100x প্লাস 160y। ঠিক আছে, এবার দেখো সে কিন্তু এই চা কিন্তু 150 টাকা ধরে বিক্রি করে সে কি করছে 25% লাভ। এখান থেকে কিন্তু আমি আবার ক্রয় মূল্য বার করলাম যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এক হলে কত 150 হলে কত 120 টাকা। সেটা কিনেছে এক্স প্লাস ওয়াই কেজি, তাহলে এক্স প্লাস ওয়াই কেজির ক্রয় মূল্য কত 120x প্লাস 120y। শর্তানো সেই দুটা কী হবে? এই দুটা সমান। এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এইবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4 নম্বর দেখো, এটা সমাধান করতে, এটাকে আমাকে সমাধান করতে হবে। প্রশ্ন আছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 5। এটা আমি দিয়েছি 1 নং সমীকরণ। আর 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3,
এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা এর মধ্যে যে কোনো একটাকে মিলাবো, হয় এক্স না হয় ওয়াই, একটাকে মিলে আমরা কেটে দেবো। কিন্তু আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন মানে যে কোনো একটা কেটে বাদ দিতে হবে। তাহলে আমি কিন্তু ওয়াইকে কাটবো, এটাকে কাটলে আমার কিন্তু খুব সুবিধা হবে। আমি এই দুটো মিলাবো, মানে 3/y আর 2/y আছে, এই দুটোকে আমি মিলাবো। তার মানে আমি 1 নং সমীকরণকে গুণ করব 2 দ্বারা, আর 2 নং সমীকরণকে গুণ করব 3 দ্বারা, তাহলেই কিন্তু আমার এটা মিলে যাবে। ঠিক আছে, আমি লিখছি 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে আমি কিন্তু ওয়াইকে মিলাচ্ছি, আমি ওয়াইটাকে কাটবো। তাহলে আমি যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হলে 6/y, সেটা কিন্তু সবগুলোকেই গুণ করতে হবে। আবার 2 নং সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 6/y সবগুলোকেই গুণ করতে হবে। আমি গুণ করছি, দেখো এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে কিন্তু 4x, এটাকে 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 6/y ইকুয়াল টু এখানে হবে 10। এটাকে 2 দিয়ে গুণ করলাম 4x, এখানে 2 দিয়ে গুণ করলাম 6/y, আর এটাকে 2 দিয়ে গুণ করলাম 10। এবার এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে 15x মাইনাস 6/y ইকুয়াল টু 9। এবার আমি কিন্তু যোগ করব, এই দুটো সমীকরণকে কিন্তু আমি যোগ করব, মানে যে দুটো আমি কাটবো সেটা বিপরীত চিহ্ন আছে। যখন বিপরীত চিহ্ন থাকবে তখন তুমি কিন্তু যোগ করবে, আর যদি একই চিহ্ন থাকে তাহলে কিন্তু বিয়োগ করবে। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে এটা হচ্ছে 19x ইকুয়াল টু 19, 10 আর 9 19, অতএব x ইকুয়াল টু 19-এর নিচে 19, অতএব x ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম। এই x এর মান আমরা 1 নং অথবা 2 নং, যেটা তোমার সুবিধা হবে সেই সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো। আমি কিন্তু 1 নং সমীকরণে x এর মান বসাচ্ছি, লিখে দেবো যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার দেখো সমীকরণটা কি আছে, সমীকরণ আছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 5। এবার x এর মান আমরা 1 বসিয়ে দেবো, x এর মান 1, তাহলে এখানে হচ্ছে 2 × 1 প্লাস ইকুয়াল টু 5। এবার এটা 2কে ওপার করে দেবো, তাহলে এখানে থাকবে 3/y 5 বিয়োগ 2, এখানে 2 আর 1 গুণ করলে 2 হবে, 2 ওপারে গেলে কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3/y, এবার 5-এরটা 2 বাদ দিলে 3, নিচে একটা 1, এবার 2 দিক থেকে 3 তুলে দিচ্ছি, অতএব y ইকুয়াল টু 1। তাহলে y এর মানও কিন্তু 1 বাড়লো। এবার লিখবো নির্ণয় সমাধান, x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। চলে আসছি নেক্সট অঙ্ক, 9 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এক ব্যক্তি একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মানে একটা মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। বলছে মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। এবার মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। আমি কিন্তু মোটরের চাকার পরিধি বের করব, আবার মেশিনের চাকার পরিধি বের করব। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr।
আর মানে ব্যাসার্ধ, 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ। আমি এই কাজটুকু আগে করে নিই। প্রথমে লিখব মোটরের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 14/2 সমান 7 সেমি। অতএব মোটরের চাকার পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 সমান 44 সেমি। তাহলে আমরা কিন্তু বের করলাম যে মোটরের চাকার পরিধি হচ্ছে 44 সেমি। এবার আমরা মেশিনের চাকার পরিধি বের করব। মেশিনের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু, মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। তাহলে 94.5 তার নিচে 2, দশমিকের জন্য কিন্তু 10, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ 94.5/2। এবার 5 দিয়ে কাটবো 2, আর 5 দিয়ে কাটলে 5 একে 5, 44, 5 8 40, 5 9 45। তাহলে এখানে 189 নিচে 4, এত সেমি। এবার আমরা মেশিনের চাকার পরিধি বের করব। অর্থাৎ মেশিনের চাকার পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 189 নিচে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11। এবার 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 7 7 49। তাহলে 11 ইন্টু 27 এত সেমি, ঠিক আছে। এবার লিখব যে মোটরের চাকা সেকেন্ডে 27 বার ঘোরেন। এবার মোটরের চাকা একবার ঘুরলে যায় ইকুয়াল টু পরিধি মানে 44 সেমি। মোটরের চাকার পরিধি হচ্ছে 27 সেমি। এবার মোটরের চাকা যদি একবার ঘোরে, মোটরের চাকার পরিধি হচ্ছে 44 সেমি। এবার মোটরের চাকা যদি একবার ঘোরে তাহলে যাবে 44 সেমি। এবার মোটরের চাকা 27 বার ঘোরে, মোটরের চাকা 27 বার ঘুরলে যায় ইকুয়াল টু 44 গুণন 27 সেমি। এটা কিন্তু 1 ঘন্টায়, কিন্তু 1 সেকেন্ডে, এটা কিন্তু 1 সেকেন্ডে মোটরের চাকা 27 বার ঘোরে। একবার ঘুরলে যাচ্ছে 44 সেমি, তাহলে 27 বার ঘুরলে যাবে 44 ইন্টু 27 সেমি, এটা 1 সেকেন্ডে। তাহলে মেশিনের চাকা এই দূরত্ব যেতে কতবার ঘুরবে? লিখব মেশিনের চাকা 11 ইন্টু 27 সেমি গেলে ঘোরে ইকুয়াল টু 1 বার। মেশিনের চাকার পরিধি হচ্ছে 11 ইন্টু 27 সেমি, এত সেমি গেলে ঘোরে 1 বার। এবার মেশিনের চাকা যদি 1 সেমি যায় তাহলে ঘোরে হচ্ছে 1 সেমি গেলে ঘোরে হচ্ছে 1 নিচে 11 গুণন 27। আর এবার মেশিনের চাকা যদি এই এত সেমি যায়, এই যে 44 ইন্টু 27, তাহলে কতবার ঘুরছে মেশিনের? তাহলে 44 ইন্টু 27 সেমি গেলে ঘুরে, তাহলে উপরে হচ্ছে 44 ইন্টু 27 আর নিচে হচ্ছে 11 ইন্টু 27, তাহলে 4 বার ঘুরবে। তাহলে মেশিনের চাকা কিন্তু 4 বার ঘোরে, মানে 1 সেকেন্ডে 4 বার। মোটরের চাকা কিন্তু 1 সেকেন্ডে যায় এত, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু। এবার লিখবো মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরে ইকুয়াল টু
4 বার। অতএব ঘন্টায় মানে 3600 সেকেন্ডে কয়বার ঘুরবে? মেশিনের চাকা 3600 সেকেন্ডে ঘুরে ইকুয়াল টু 4 ইন্টু 3600। ঘুরবে হচ্ছে 14,400 বার। আমরা লিখব মেশিনের চাকা বার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, গুড নাইট।